আমি বিমল। আমার বাড়ি বর্ধমানের আদিশক্ত গ্রামে। কাজের সূত্রে প্রায় 10 বছর গ্রামের বাইরে থাকতে হয়েছে। আজ গ্রামের সৌন্দর্য দেখে মনে হচ্ছে শহরের গেজি গ্যাঞ্জামে মানুষ কিভাবে থাকে। খোলা আকাশ, মুক্ত বাতাস, গ্রামের এই অপরূপ সৌন্দর্য দেখে সুনাম করতে নিজেকে ধরে রাখতে পারলাম না। এই মাঠে বন্ধুদের সাথে কত খেলেছি, বৃষ্টিতে ভিজেছি, মাটি মেখেছি, কিন্তু এই এত ভালো লাগা সময় বেশিক্ষণ থাকলো না আমার কাছে। তখন প্রায় সন্ধ্যা হয়ে অন্ধকার নেমে এসেছে। কে যেন আমাকে ডেকে উঠল, আয় আমাদের দলে আয়। সত্যি কথা বলতে একটু ভয় পেয়েছি। দাঁড়িয়ে এদিক ওদিক দেখার পর বলে উঠলাম, কে আপনি? আমাকে ডাকছেন? সামনে আসুন। আমাকে দেখবি তুই? এই দেখ। কি বিভৎস চেহারা তার! চোখ দুটো যেন একেবারে জ্বলন্ত আগুনের মতো জ্বলছে। কালো কয়লার মতো তার শরীর। মনে হলো যেন এখন সাক্ষাৎ নরক দর্শন করে ফেললাম। তারপর দেখলাম আস্তে আস্তে আমার দিকে আসার চেষ্টা করছে। প্রাণটা হাতে নিয়ে প্রাণপণে ছুটতে লাগলাম। জীবনটা কোনো রকম রক্ষা পেল সেই পিশাচের হাত থেকে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মাথা ধরেছে। ভাবলাম মোড়ের মাথার চায়ের দোকান থেকে একটু চা খেয়ে আসি। মাথা এবং শরীরটা যদি একটু ফ্রেশ হয়। কাকা, কড়া করে একটা লিকার চা দিও তো, যাতে শরীরটা একটু ফ্রেশ হয়ে যায়। বাবু, গ্রামে নতুন দেখছি, কাজে বাড়ি এসেছো? কাকা, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি বিমল, অনন্তর ছেলে। ওই যে বড় পুকুর ধারে বাড়ি। ও হো হো, তুমি অনন্তর ছেলে? তো কেমন আছো তাই বলো। আমি ভালো আছি কাকা। কিন্তু তোমার চোখ মুখটা এরকম কেন? রাত্রে কি ঠিক মতো ঘুম হয়নি? আপনি একটা সত্যি কথা বলবেন কাকা, গ্রামে কি কোনো প্রেতাত্মার ছায়া পড়েছে? কিন্তু এরকম কথা কেন? কাল সন্ধ্যাবেলা আসার সময় ওই জোড়া কদম গাছের ওখানে একটা প্রেতাত্মা দেখেছি আমি। আমাকে দেখে আয় আমাদের দলে আয়, ঠিক এমনভাবে আমাকে ডাকছিল। হ্যাঁ, আমিও একদিন আসছিলাম, ঠিক আমার নাম ধরে এইভাবেই ডাকছিল। যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে শোনো এর কাহিনী। দিনু নামে গ্রামে এক চাষি ছিল। তার জমিটা ঠিক ওই জোড়া কদম গাছের আশেপাশেই ছিল। সে প্রতিদিন বিকালে তার জমিতে যেত এবং কাজ করত। একদিন সে একটু অন্যরকম অনুভব করলো। তার নাম ধরে ডাকছে আর বলছে, আয় আমাদের দলে আয়, এক হাঁড়ি স্বর্ণমোহর দেব। তাকে নাকি এর আগেও কতবার বলেছে। সে এটা নিয়ে প্রায় চিন্তিত থাকতো। সে এই বিষয়ে গ্রামে মোড়লের কাছ থেকেও পরামর্শ নেয় আর বলে যে স্বর্ণমোহরের হাঁড়িটা যখনই আমি ধরতে যাই তখনই গায়েব হয়ে যায়। মোড়ল মশাই বুদ্ধি দেয় তার। এরপর যখনই হাঁড়িটা সামনে আসবে তখন পকেট থেকে গীতা বার করে হাঁড়িটার উপরে রেখে দেবে। পরের দিন তারা যখন দিনুকে ডাকতে থাকে, দিনু রাজি হয়ে যায় আর বলে, হ্যাঁ আমি আপনাদের দলে যাব। আর সত্যি আমার এক হাঁড়ি মোহর দেবেন তো? আমরা করি। আমাদের বিশ্বাস হচ্ছে না তোর? আমাদের বিশ্বাস করি, দেখো না, আমরা দেব, সত্যি বলছি। দিনু পরিদের বলল যে এর আগে যতবার আমার সঙ্গে কথা বলেছো, স্বর্ণমোহরের হাড়ি আমার সামনে রেখে দিয়েছো, আজ কেন আমার সামনে আনছো না? আমি তো তোমাদের দলে যাব, তা আনো স্বর্ণমোহরের হাড়ি। এত তাড়া কেন তোমার? দাঁড়াও, আনছি, একটু অপেক্ষা করো। দিনু মনে মনে ভাবতে থাকে যে স্বর্ণমোহরের হাঁড়িটা কখন আসবে, আর যখনই আসবে সে তখন ওই কাজটা করবে। স্বর্ণমোহরের হাঁড়িটা আসা মাত্রই পকেট থেকে গীতাটা বার করে হাঁড়ির উপরে রেখে দেয়। আকাশ মেঘ করে আসে, বজ্রপাত হয়, স্বর্ণমোহরের হাঁড়ি কাঁপতে থাকে, পরীদের গা জ্বলতে থাকে। সঙ্গে সঙ্গে বৃষ্টি নেমে আসে। পরীরা কাঁদতে থাকে আর আর্তনাদ করে বলতে থাকে যে তোর ভালো হবে না, তুই বাঁচবি না বেশি দিন। আর দিনু শুধু বলতে থাকে, আমাকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও। তারপর দিনু স্বর্ণমোহরের হাঁড়িটা মাথায় নিয়ে সে বাড়ির দিকে রওনা দেয় আর ঝিরঝির করে বৃষ্টি পড়তে থাকে। দিনু সারা গ্রামবাসীর চোখ এড়িয়ে সে হাঁটতে হাঁটতে স্বর্ণমোহরের হাঁড়ি নিয়ে বাড়ি চলে আসে। বাড়ি আসার পর তার গিন্নিকে ডাকতে থাকে
দরজা খোলার জন্য। তার গিন্নি দরজা খুলতেই চোখ যেন চড়ক গাছ হয়ে উঠে যায়। অবাক হয়ে তার স্বামীর দিকে দেখতে থাকে আর ভাবতে থাকে তার স্বামী কি নিয়ে এসছে মাথায় করে। তারপর বলে ওঠে, ওটা কি গো, ওর মধ্যে কি আছে? তখন দিনু বলে, গিন্নি, আমরা বড়লোক হয়ে গেছি, 1 হাঁড়ি স্বর্ণমোহর নিয়ে এসছি। কি বলছো, সত্যি আমরা বড়লোক হয়ে গেছি? আর শোনো, এই গ্রামে কারোর সঙ্গে বলবা না এই স্বর্ণমোহরের কথা। কিন্তু তুমি এত স্বর্ণমোহর পেলে কোথায়? পরে বলবো, এখন খেতে দাও। পরের দিন সকালবেলা দিনু সেই পাগলের মতো করতে থাকে, কিন্তু কেউ বুঝতেই পারে না কি হয়েছে তার। তার গিন্নি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর ভাবে যে দিনু এমন করছে কেন, কি করব এখন আমি, আর কোথায় বা যাব। ঠিক সেই সময় ঈশ্বরের দূতের মতো গ্রামের মোড়ল এসে হাজির দিনুর বাড়িতে। মোড়ল মশাই এসে দিনুর স্ত্রীকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার বৌমা, এত চিন্তিত লাগছে? আর দিনুই বা ওইভাবে ওখানে বসে আছে কেন? আমি জানি না কিছুই, সকাল থেকে উঠে পাগলের মতো ব্যবহার করছে। মনে তো হচ্ছে কোনো পেতাত্মা ওর উপরে ভর করেছে। আমি একটা উজাকে ডেকে নিয়ে আসছি, তুমি ওর চোখে চোখে রেখে দাও, দেখো কোথাও চলে না যায়। এই বলে মোড়ল মশাই চলে গেলেন উজাকে ডাকতে। মোড়ল মশাই উজাকে সঙ্গে নিয়ে দিনুর বাড়িতে চলে আসলেন। ওঝা দিনুর পিঠেতে পা রেখেই অনুমান করতে পেরেছেন দিনুর এই অবস্থা কিভাবে হয়েছে। ওঝা তবুও ধ্যানে বসে ব্যাপারটা সব দেখলেন এবং যজ্ঞ করলেন। তারপর দিনুর স্ত্রীকে বললেন, মা, সত্যি করে বলো তো, তোমার স্বামীর সাথে কোনো মায়াবী শক্তি কিংবা পরীর সাথে দেখা হয়েছিল কিনা? না বাবা, আমি জানি না, সেরকম কোনো কথা আমার সাথে বলেইনি। কিন্তু আমি তো ধ্যান করে দেখলাম, যজ্ঞ করে দেখলাম, তোর স্বামী তোর স্বর্ণমোহর নিয়ে এসেছে পরীর কাছ থেকে। আমার স্বামী কোনো স্বর্ণমোহরের কথা আমার বলেওনি, আর আমি দেখিওনি কোনো স্বর্ণমোহর। তুই ভুল বলছিস, মিথ্যা কথা বলছিস, ভালো করে ভেবে চিনতে বল। ক্ষতি কিন্তু তোর হবে, আমার কিন্তু কিচ্ছু হবে না। সত্যি কথা বলছি বাবা, আমি কিচ্ছু জানি না। হঠাৎ করে সারা আকাশ কালো হয়ে এলো। কোথাও কোথাও বিজলির আলো দেখা যাচ্ছে। আকাশ থেকে কি যেন সব অনবরত পড়তেই আছে। পুরো পরিবেশটা যেন একটা ভুতুড়ে ভুতুড়ে ভাব হয়ে এলো। সবার মনে একটা ভয় ভয় অনুভব করছে। সেই সময় রোজা যেন বলে উঠলো, তোমরা কেউ ভয় পেও না, আমি সব ঠিক করে দিচ্ছি। আর যদি পরীদের কাছ থেকে কিছু এনে থাকো তো অবশ্যই সেটা ফেরত দাও, নয়তো ওরা কখনো ছাড়বে না তোমাদের। এই বলে ওঝা ঘরটা বেঁধে দিল আর সেই সময়ের পরিস্থিতিটা ঠিক করে দিল। কিন্তু দিনুকে ঠিক করতে পারলো না। বাবা, তোমার পায়ে পড়ি, আমার স্বামীকে ঠিক করে দাও। তোর স্বামী যদি নিজের ভুল নিজে স্বীকার করে নেয় তাহলেই সে সুস্থ হবে, অন্যথায় ওর সুস্থ করা অসম্ভব। এই বলে ওঝা এবং গ্রামবাসী সবাই যে যার বাড়ি চলে গেল। যাওয়ার সময় ওঝা মোড়লকে বললেন দিনুর বাড়ির দিকে একটু খেয়াল রাখতে, কারণ দিনুর জীবন নিয়ে নেবে। পরের দিন সকাল থেকেই দিনুর অবস্থা আরো খারাপ হয়ে যায়। এক কথায় পাগলামিটা আরো চরম পর্যায়ে পৌঁছে যায়। তারপর একটা মস্ত বড় সাপ দিনুর দিকে আস্তে আস্তে আগাতে থাকে। দিনুর তো সেদিকে কোনো ধ্যান নেই, কারণ দিনুর তো মাথা খারাপ। উঠে যে পালাবে সেইটুকু সামর্থ্য নেই তার। দিনুকে সাপটি কামড়ে নেয় এবং দিনু জায়গায় মারা যায়। মরণ তো ওর কপালেই ছিল। এক কথায় দিনুর আত্মা শান্তি পায়। দিনুর স্ত্রী একটা নতুন বিয়ে করেছে। গ্রামবাসীর মুখে শোনা যায় সেই স্বর্ণমোহরের টাকা দিয়েই সে 2 তলা বাড়ি করেছে, এমনকি গ্রামের অনেক জায়গা জমি কিনেছে। বাড়ির ভিটের এক কোনায় সে তার পছন্দের মতো একটা পুকুর কেটেছে। রোজ বিকালে সেই পছন্দের পুকুর সে দেখতে যায়। একদিন বিকালবেলা আমি প্রশ্ন করেছিলাম, অত বড় বাড়ি করলে, জায়গা জমি কিনছো গ্রামে, এত টাকা কোথায় পেয়েছো? আমার বাপের বাড়ি আর আত্মীয় স্বজনের কাছ থেকে ধার করেছি। গ্রামের অনেকেই দেখেছে আর বলে ওটা আর কেউ নয়, সেটা আমাদের সেই দিনু। তার সেই অতৃপ্ত আত্মা হয়তো তার স্ত্রীকে দলে নেওয়ার জন্য অপেক্ষা করছে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। সেকেন্ড পার্ট দেখতে চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন।